তার পূর্বে জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, সবগুলো অভিযোগ প্রমাণ হয়েছে, তাই তাদের আশা মুজাহিদের সর্বোচ্চ শাস্তি হবে। যে 7টি অভিযোগ আসামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে গঠন করা হয়েছিল, সাক্ষীদের সাক্ষ্যের মধ্যে দিয়ে আমরা সন্দেহাতীতভাবে সে আসামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে তা প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন পক্ষ থেকে। আমরা প্রসিকিউশন আশা করি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 20(2) ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই আসামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের একমাত্র কাম্য। এই রায় হবে মানবতা বিরোধী অপরাধের 6ষ্ঠ রায়। এর আগে 5 রায়ে জামায়াত নেতা আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন সাইদি ও কামরুজ্জামানের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর কাদের মোল্লাকে যাবজ্জীবন ও গোলাম আজমকে 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। 71-এ বদর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। দেশের বুদ্ধিজীবী হত্যার মতো ঘৃণ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে 71-এ গণহত্যা, ধর্ষণ, লুটপাট, দেশ থেকে বাধ্য করার মতো 7 ধরনের অভিযোগ আনা হয়েছে। আরো জানাচ্ছেন তানিয়া রহমান। 71-এর মুক্তিযুদ্ধে নিরীহ বাঙালি হত্যা, ধর্ষণ আর নির্যাতনে পাকিস্তানি সেনাদের সহায়তা করেছিল তাদের এদেশীয় দোসররা। তাদেরই অন্যতম আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। বাংলার মুক্তিযুদ্ধকে ব্যর্থ করে দিতে এদেশের দোসরদের নিয়ে গড়ে তোলা হয়েছিল বাঙালি হত্যার স্কোয়াড আল বদর বাহিনী। এই বাহিনীরই সেকেন্ড ইন চিফ ছিলেন জামাতের বর্তমান সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ। সেই সময় ছিলেন জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের পূর্ব পাকিস্তান শাখার সভাপতি। সেই সুবাদেই তিনি ঢাকার আল বদর বাহিনীর কমান্ডার হন। তখনকার পূর্ব পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, 17 জুন রংপুরে ইসলামী ছাত্র সংঘের সভায় আল বদর বাহিনী গড়ে তোলার আহ্বান জানান তিনি। ব্যক্তির বিচারের পাশাপাশি আপনাদেরকে সংগঠনেরও বিচার করতে হবে। জামাতে ইসলামী, রাজাকার, আল বদর এসব সংগঠনকে আমরা কাঠগড়ায় দেখতে চাই। 28 অক্টোবর 1971 সাল জামাতের মুখপাত্র দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত খবর। মুজাহিদ বলেন, তার বদর বাহিনী পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে যুদ্ধ করে যাবে। বেগম সুফিয়া কামালের নেতৃত্বে জাতীয় গণতদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, মুজাহিদ 71-এর মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, লুটপাট ও নারী নির্যাতনের সহায়তা করেছিলেন। তার নেতৃত্বেই আল বদর বাহিনী বিজয়ের কিছু আগে সুপরিকল্পিতভাবে এদেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে। অভিযোগ আছে, ফরিদপুরে হত্যা নির্যাতনের অনেক ঘটনার সাথে সরাসরি যুক্ত তিনি। সুরকার আলতাফ মাহমুদ ও ঢাকার ক্র্যাক প্লাটুনের বীর যোদ্ধা রুমি, আজাদ ও বদিকে হত্যার নির্দেশদাতা মুজাহিদ। এছাড়া সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে অপহরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এরা যদি ঠিক রায়টা না পায়, ঠিক বিচারটা যদি এদের না হয়, তাহলে আসলে আমাদের জাতির কিছুই চাইবার থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুজাহিদের বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও দেশ ত্যাগে বাধ্য করার মতো 7 ধরনের অভিযোগ আনা হয়েছে। তানিয়া রহমান, 71, ঢাকা। রাজধানীতে হরতাল পরিস্থিতির খবর রাখছেন আমাদের সহকর্মী মুহিম মিজান। হরতালের আরো খবর নিয়ে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। মুহিম, কেমন দেখছেন রাজধানীর হরতাল পরিস্থিতি? আর গেল 2 দিনও জামায়াত হরতাল করেছে এবং আজকে 3য় দিনের মতো হরতাল করছে তারা, তো আজকের হরতালে আলাদা কোনো কিছু চোখে পড়েছে কি আপনার? না শারমিন, আজকে আলাদাভাবে হরতালের তেমন কোনো কিছু চোখে পড়েনি। আপনি জানেন যে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের রায়কে কেন্দ্র করে জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তো সকাল থেকে এখন পর্যন্ত শারমিন, আমি যাত্রাবাড়ি, জুরাইন, শনিরাকড়া, খিলখাত, মালিবাগ, মৌচাক বিভিন্ন এলাকা
ঘুরে দেখেছি, তো যে সমস্ত এলাকায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সংগঠনের নেতাকর্মীরা ছোটোখাটো মিছিল টিকেটিং করার চেষ্টা করে, বিশেষ করে ফজর নামাজের আগে এবং তার কিছু পরে, আজকে কিন্তু তেমন কোনো ঘটনায় লক্ষ্য করা যায়নি, কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের মিছিল বা টিকেটিং করার যে তারা চেষ্টা করেছিল তেমন কোনো সংবাদ লক্ষ্য করা যায় না। পক্ষান্তরে যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে আছে। আপনি হয়তো পিছনে দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা হরতাল চলছে না, স্বাভাবিক জীবনযাপন চলছে। সেটি আসলে যান চলাচলের যে অবস্থা সেটি দেখলে বোঝা যায়। তার কারণ হচ্ছে যে আসলে অভ্যস্ত হয়ে গেছে মানুষ, গত 2-3 দিনের টানা হরতালে মানুষের অনেকটা অভ্যস্ততা চলে এসেছে বলে মানে যান চলাচল এবং সেখানে যে যাত্রী উপস্থিতি তা দেখেই লক্ষ্য করা যাচ্ছে। তো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। হয়তো ঢাকার বাইরে থেকে কোনো গাড়ি আসতে পারছে না, দূরপাল্লার গাড়ি, কিন্তু রাজধানীর ভেতরে যান চলাচল মোটামুটি অনেকটা স্বাভাবিক এবং যাত্রী উপস্থিতি অনেক। মহিম, এই আপনি তো বাংলা মোটরে রয়েছেন, তো আশেপাশের এলাকাগুলোর খবর, মানে আমরা খবর জানলাম যে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং রাস্তায় অনেক লোকজনও আমরা দেখতে পেলাম। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেমন উপস্থিতি দেখছেন আপনি? শারমিন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সত্যিকার অর্থে হরতাল হলেই এমনিতেই তারা বেশ তৎপর হয়ে থাকে এবং সারা দেশ জুড়ে, সারা রাজধানী জুড়ে থাকে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে কোথায় কোথায় যারা হরতাল আহ্বান করে, তারা পিকেটিং করে, তাদের প্ল্যান কি সমস্ত কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নখদর্পণে থাকে, গোয়েন্দা তাদের যে ইউনিট, গোয়েন্দা ইউনিটের মাধ্যমে, তো সেখানে তারা তৎপরতা অব্যাহত রেখেছে। আর বিশেষ করে আজকে যেহেতু জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদের মামলার রায় যুদ্ধাপরাধের বিচারে, সেহেতু ট্রাইব্যুনালকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কেন্দ্র করে তাদের বেশি ফোকাসটা, তাদের ওখানে বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু কারাগার থেকে বের হয়ে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিতে যাবেন, সেই রাস্তা দিয়ে তারা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আর হরতাল আহ্বানকারীদের ঠেকানোর জন্য তাদের তো খুব কর্মকৌশল রয়েছে, সেই কৌশল অনুযায়ী তারা চলছেন। যার কারণেই তো শারমি যেটা বলছে যে যারা হরতাল আহ্বান করেছে তারা এখন পর্যন্ত পিকেটিং বা মিছিল কোনো কিছুই করতে পারেনি। মহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাংলা মোটরের হরতাল চিত্র জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মহিম মিজান। মুজাহিদের রায়ের অপেক্ষায় আছেন তার নিজের জেলা ফরিদপুরের মানুষ। মুক্তিযুদ্ধের সময় তার অত্যাচার, নির্যাতনের কথা মনে করে এখনো ভয়ে শিউরে ওঠেন তারা। তাই এই মামলার রায়ে মুজাহিদের সর্বোচ্চ সাজার দাবি করেছেন ফরিদপুরবাসী। SM তরুণের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। 1971 সালের 21শে এপ্রিল 32 জন মুক্তিকামী মানুষকে একসাথে হত্যা করে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ তার সঙ্গীরা। আগুনে পুড়িয়ে দেয়া হয় অসংখ্য বাড়িঘর, চালানো হয় লুটপাট। সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন অনেকেই, কিন্তু ভয়াবহ সেই স্মৃতি এখনো জলজল করে তাদের চোখে। মুজাহিদের ইঙ্গিতে আমাকে ধরে নিয়ে যায়, নিয়ে আমার ছাগড়াও নিয়ে ওখান থেকে আমাকে পাঠা যায় বিহারি কলোনিতে। তারা একটু মারধর করার পরে আমাকে বিহারি কলোনিতে পাঠা যায় যে ওখানে हटाओ उसको मैंने बिहारी को पास दे दो, उसको दवाई करो। तो रात्रि আমাকে বিকেলবেলা নিয়ে যায়, নিয়ে এসে আমাকে বিহারি কলোনিতে দেয়, মারধর করে। 2টার পরে আমার লোক করবে, জবাই করবে, লোক আলোচনা চলতেছে। তার আগে 2টার দিকে আমি ভেঙে ফিরে চলে যাই। দেখ বলি খালি ঝড়ঝাড়ি আসে, তখন আমার বাবা আসতে পারছেন না, আর আমি ওই অর্ধেখানি যাইয়া তার নদীর ভিতরে নাইবে কষ্টির সবার কাম মাথায় দিয়ে তার এইভাবে দিলাম, যার গাইলো কাইসা পাতা। আমার বাবা আর রঞ্জিত করে নাম আর নিশি সোনার কাম করতো, ওদের এক গুলিতে 3 জন মানুষ মারা যায়। 71-এর 29 আগস্ট মুজাহিদ পাক হানাদার বাহিনীর সাথে মিলে নারকীয় হত্যাযজ্ঞ চালায় জেলার বিভিন্ন এলাকায়। হাত মুখ বেঁধে গুলি করে হত্যা করে মানুষকে। আমার চাচারও মেরে ফেলছে। আমাদের খুব এই জিনিসটা আমরা তখন হয়তো কিছু করতে পারিনি, এখন সেই সব জিনিস মনে পড়ে যে এই যে বিচার হইতেছে, এইগুলো হইলে আমাদের মনে আত্মার শান্তি পাবে, আমার কাকার আত্মার শান্তি পাবে।
যদি মৃত্যুদণ্ড হয় তাহলে আমার যে মুক্তিযোদ্ধাগুলা যে শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি পাবে। মুক্তিযুদ্ধের সময় করা মুজাহিদের বর্বরতার কারণে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানালেন ফরিদপুরবাসী। পাশাপাশি সরকারের কাছে জীবনের নিরাপত্তা চাইলেন এই মামলার সাক্ষীরা। মনিরা কাজুরি, ৭১। মুজাহিদের রায় ঘোষণার প্রতিবাদে সারা দেশে হরতাল করছে জামায়াত শিবির। হরতালের খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি রাজশাহী এবং খুলনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী সৌমিত্র মজুমদার এবং কনক রহমান। শুরুতে আমরা সৌমিত্রের কাছে জানতে চাচ্ছি যে সকাল থেকে হরতালের সমর্থনে আপনি কি কি কর্মসূচি দেখেছেন রাজশাহীতে? শারমিন, আজকে যে জামায়াত নেতা মুজাহিদের যে রায় এবং রায়কে কেন্দ্র করে আজকের যে জামায়াতের ডাকা হরতাল, সেই হরতালের শুরুতে কিন্তু আজকে রাজশাহীতে মোটামুটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি যে সকালে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় সেখানে শিবির নেতাকর্মীরা রাস্তার উপরে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করার চেষ্টা করে এবং সাথে সাথে সেখানে পুলিশ উপস্থিত হলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এছাড়া আমরা জানতে পেরেছি যখন পুলিশ সেই এলাকা থেকে চলে যাওয়ার পরপরই সেইখানে ওই শালবাগান এলাকাতে শিবির নেতাকর্মীরা একটি সিএনজি গাড়ি পুড়িয়ে দিয়েছে। এছাড়া রাজশাহীর বায়া এলাকায় সেইখানে তিনটি অটোরিকশা পুড়িয়ে দিয়েছে শিবির কর্মীরা। এছাড়া আমি জানতে পেরেছি শারমিন যে এইসব ঘটনাগুলোর সাথে জড়িত যারা সেসব শিবির কর্মীদেরকে প্রায় ২৭ জনকে এখন পর্যন্ত পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী মহানগরীতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এই রায়কে কেন্দ্র করে যাতে কোনো নাশকতা না ঘটে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে শিবির নেতাকর্মীরা রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে কিন্তু পিকেটিং করার চেষ্টা করেছে বিক্ষিপ্তভাবে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতির কারণে তারা কিন্তু সেটি করতে পারেনি। শারমিন, সৌমিত্র, আপনি আমাদের সাথে থাকুন। আমরা একটু খুলনায় যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী কনক রহমান। তার কাছ থেকে জানবো খুলনার হরতাল পরিস্থিতির খবর। কনক, জামায়াতের হরতাল কেমন চলছে খুলনার? আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা কেমন দেখছেন? শারমিন, সকাল ৯টা বেজে গেছে। উল্লেখ করার মতো বা উল্লেখযোগ্য কোনো ঘটনা হরতালকে ঘিরে কিন্তু এখনো পর্যন্ত খুলনা আমরা তেমন দেখতে পারিনি বা আমরা শুনতেও পারিনি। সকাল 7:45টার দিকে নগরীর খালিশপুর গোয়ালখালী এলাকায় শিবির কর্মীরা একটি ঝটিকা মিছিল করে এবং সেই মিছিল থেকে তারা পরপর 3টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে পুলিশ সেখানে গেলে শিবির কর্মীরা ছত্রভঙ্গ হয়েছে। এই সময় পুলিশ সেখান থেকে 4 শিবির কর্মীকে আটক করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই একটি ঘটনা ছাড়া এখনো পর্যন্ত আমি যে কথা বলছিলাম উল্লেখ করার মতো বা উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটে নাই। আর হরতাল বলতে মিছিল, সভা সমাবেশ বা পিকেটিং যেগুলো বোঝায় সেগুলো কিন্তু আমরা এখনো শুনি নাই। এছাড়া আপনি আইন শৃঙ্খলা রক্ষার কথা জানতে চেয়েছেন। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ এবং প্রধান সড়কে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ যেসব যানবাহন চলাচল করছে, বিশেষ করে ইজি বাইক, রিক্সা, অটো রিক্সা এবং ভ্যান, সেসব বাহনগুলোকে তারা গতিবিধি সচেষ্ট রেখেছেন এবং সেসব বাহনে থাকা লোকজনের চলাফেরা বা গতিবিধি যদি একটু সন্দেহ মনে হয় তবে তাদেরকে তল্লাশি করছেন। এছাড়া আমরা সকাল থেকে দেখেছি বিজিবি টহল দিতে এবং বিজিবির পাশাপাশি র্যাব টহলে রয়েছে। এছাড়া শারমিন, নগরীর থেকে আজকে কিন্তু অন্য যে কোনো হরতালের চেয়ে আজকে কিন্তু অন্যান্য বাহনের সংখ্যা অনেক বেশি। রিক্সা, ভ্যান, ইজি বাইক ছাড়াও আমরা কিছুক্ষণ আগে আমি নগরীর এখন খানজানি রোডে দাঁড়িয়েছি, এখান থেকে কিছুক্ষণ আগে ট্রাক, মিনি বাস এগুলো কিন্তু যথারীতি চলাচল করছে। তবে দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো বাহন নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মোটামুটি ভাবে অনেকটা ঢিলে ঢালা ভাবে কিন্তু জামাতের আহ্বানে খুলনায় হরতাল শুরু হয়েছে। শারমিন, কনক, আপনি আমাদের সাথে থাকুন। আমরা আবার চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আমাদের সহকর্মী সৌমিত্র আছে। সৌমিত্রের কাছে আমরা জানতে চাইবো যে রাজশাহী যেখানে আপনি আছেন সেখানে দোকানপাট কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে কিংবা অফিস যেগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা? সেগুলো কি অন্যান্য দিনের মতো, স্বাভাবিক দিনের মতো কি সেগুলো খুলেছে? শারমিন, আপনাকে আমরা প্রথমে যেমনটি জানাচ্ছিলাম যে আজকে কিন্তু শুরু থেকে রাজশাহীতে একটু উত্তপ্ত অবস্থা বিরাজ করছে আজকের এই হরতালকে কেন্দ্র করে এবং সেই হিসেবে আমরা দেখছি যে তুলনামূলকভাবে দোকানপাট
দোকানপাট খোলার পরিমাণ কিন্তু এখন পর্যন্ত কম। এছাড়া আমরা গতকালকেও যে হরতালটি দেখেছি সেই হরতাল এবং তার আগের হরতালগুলোতে তুলনামূলকভাবে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর বোসপাড়া এলাকাতে। সেখানে আমার পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ একটি রাস্তা এবং ব্যস্ততম একটি রাস্তা। সেই রাস্তায় কিন্তু অন্য দিনের আমরা যেমনটি দেখি যে যানবাহন চলাচল তুলনামূলকভাবে স্বাভাবিক থাকে, তবে আজকে সেই পরিমাণটা একটু কম। এছাড়া আমরা দেখেছি রাজশাহীর সাহেব বাজারে, যেটি প্রাণকেন্দ্র রাজশাহীর, সেই সাহেব বাজারেও কিন্তু দোকানপাট তুলনামূলকভাবে কম খুলেছে। তবে